17 মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। নীরব ঘাতক হিসেবে পরিচিত এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ শুধুমাত্র বিশ্বব্যাপী নয়, বাংলাদেশেও কিন্তু বর্তমানে একটা বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে এই হাইপারটেনশন রোগীদের সংখ্যাটা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনস্বার্থে কিভাবে মানুষকে সচেতন করা যেতে পারে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এডিটেকেল ক্রনিক কেয়ার ডিভিশন অফ এডিস্টার ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের যে আজকের আলোচ্য বিষয় অর্থাৎ বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর KMHS সিরাজুল হক, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, মেডিসিন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বাত জ্বর বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই ডক্টর সিরাজুল হক স্যার, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে আপনার কাছে একটু জানবো, আজ বিশ্ব হাইপারটেনশন দিবস। আমরা জানি যে প্রতি বছরেই প্রতিটা দিবসের একটা প্রতিপাদ্য বিষয় বা একটা থিম থাকে। আপনি যদি আমাদেরকে বলতেন যে এবারের হাইপারটেনশন দিবসের থিমটা কি? এবারকার হাইপারটেনশন দিবসের থিম হলো যে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। তার মানে হল ব্লাড প্রেশারটাকে আমরা নিয়ন্ত্রণ করবো সবাই মিলে। আমরা জানি রোগীরা ওষুধ খাচ্ছেন, ডাক্তার সাহেবরা ওষুধ দিচ্ছেন, কিন্তু দেখতে হবে যে কী ফলাফল পেলাম আমরা। দেখা গেলো যে 100 জন রোগী যদি খায়, মাত্র 1/3 রোগী কন্ট্রোল থাকে। কন্ট্রোল করার জন্য তাহলে আমাদের আরও প্রচেষ্টা চালাতে হবে। তার মধ্যে এটা হলো রোগী তো করবেনই, রোগী ওষুধ খাবেনই এবং ডাক্তার সাহেবরা চিকিৎসা করবেনই, সাথে সাথে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, হার্ট ফাউন্ডেশন, কার্ডিয়াক সোসাইটি এবং আমাদের কাজ করা উচিত। যেমন ধরেন আমাদের মেডিকেল ইউনিভার্সিটি, সেখান থেকেও কার্যক্রম চালানো হচ্ছে এবং সরকার এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ব্যবহার করে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করছেন। স্যার, আয়োজনগুলো সবসময় শহর কেন্দ্রিক থাকে, এবার কি প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলেও কি এই ধরনের সেমিনার বা সচেতন করার মতো কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা? আমরা সরকারিভাবে তো নিয়েছি, আমরা পেশাগতভাবে আমরা চিকিৎসকরা কাজ করে যাচ্ছি, যারা সরকারিভাবে আছেন তারাও করছেন। বিশেষ করে কিছু প্রতিষ্ঠান আছে যেমন হার্ট ফাউন্ডেশন, কার্ডিয়াক সোসাইটি এবং বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তারাও কিন্তু এখন এগিয়ে এসছেন। কারণ হলো শুধু রোগী ওষুধ খেলেন কন্ট্রোল হবে আশা করা যায় না। আমরা জানি কী কী সাইলেন্ট কিলার কী কী ক্ষতি করে, যেমন ধরুন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে এবং অজান্তেই কিডনি ফেলিয়ার পর্যন্ত করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে ব্লাড প্রেশার মানেই হলো একটা সাইলেন্ট কিলার, কিন্তু সাথে সাথে বিভিন্ন জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। রোগী যদি ওষুধ খান, কন্ট্রোল থাকে, ভুলে যান যে ঠিক আছে, উনি ভুলে গেলে চলবে না, যে এই ওষুধ খেয়েই তাকে ক্রমাগতভাবে এই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। মোখলেসুর রহমান স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আমাদের যে জনসংখ্যা, বিশাল এক জনগোষ্ঠী, যতটুকু আমরা জানি যে দিন দিন হাইপারটেনসিভ রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, একটু যদি আমাদেরকে শেয়ার করতেন যে আসলে রেশিওটা আসলে কেমন? এবার প্রতিবেদন হচ্ছে কন্ট্রোল হাইপারটেনশন টুগেদার। এটাকে সবাইকে ইনভলভ করা হয়েছে এটার মধ্যে, যাতে এটাকে কন্ট্রোল করা হয়। কারণ হচ্ছে যে এইটাতে আমরা মোর দেন 50% ওয়ার্ল্ড ওয়াইড যাদের হাইপারটেনশন তার আনডায়াগনোজ থাকতেছে। আবার যারা ডায়াগনোস হচ্ছে তাদের মাত্র 39% ট্রিটমেন্ট নিচ্ছে। আবার যারা ট্রিটমেন্ট নিচ্ছে তাদের অনলি 16% টার্গেটে পৌঁছাতে পারতেছে। কিন্তু একটা ভাস্ট মেজরিটি আমাদের আন্ডার দ্য কাভার থাকতেছে। এবং যেহেতু এটা একটা সাইলেন্ট ডিজিজ সবাই বলে, কারণ এটা একুট কোনো সিমটম অনেক সময় করে না, লাস্টে একটা ইফেক্ট পড়ে। এবং এই জন্য এটাকে আমাদের সচেতনতা ছাড়া এবং সবাই মিলে ছাড়া এই বাল্ক অফ যে পার্সেন্টেজ, এটাকে আমরা উঠাইতে পারবো না। এই জন্য এটাকে আমরা সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা আমরা সারা দেশব্যাপী যে কর্মকাণ্ড না হয়েছে, যে এই যে মোর দেন 50% আনডায়াগনোজ, তাদের জন্য স্ক্রিনিং করতে হবে। তাহলে এটাকে মানে নেশন ওয়াইড হোল কান্ট্রিতে এটা স্ক্রিনিং করা, ভালোভাবে মাপার জন্য ট্রেনিং দেওয়া এবং তারা যেন মেপে ডায়াগনোস করে যে আপনার প্রেশার আছে, এটা বের করতে হবে। তারপরে তাদেরকে ইনভলভ করতে হবে ট্রিটমেন্টের মধ্যে। এবং এটার একটা টুগেদারনেস বলতে এটাকে প্রথম হচ্ছে ডায়াগনোসিস, স্ক্রিনিং, কল ফর অ্যাকশন নট অনলি বাই দ্য ডক্টরস, বাই দ্য লিডার্স, স্পিরিচুয়াল লিডার্স অ্যান্ড এই প্রিন্ট মিডিয়া এবং আমাদের ডক্টরস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং ভলান্টারি অর্গানাইজেশন সবাই মিলে নেশন ওয়াইড এটাকে যদি প্রচার করে, তাহলে এটা মানে যে আনরিভিল পার্টটা তাহলে এটা উত্থাপিত হবে, উপরের দিকে আসবে। এবং এটার জন্য সারা দেশে কর্মসূচি নেওয়া হয়েছে। যেমন আমাদের আজকে বিএমইউতে আমরা সকালবেলা একটা র্যালি এবং সেমিনার করেছি এবং সারা দেশে বিভিন্ন ভলান্টারি এবং ফার্মাসিউটিক্যালসদের সৌজন্যে এবং যাদের আনডায়াগনোস ব্লাড প্রেশার মনিটরিংয়ের সিস্টেম করা হয়েছে এবং অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন প্লে কার্ড, ফেস্টুন এগুলি বিলি করা হয়েছে। আমরা সারাদিনই আজকে
হাইপারটেনশন অ্যাওয়ারনেসের উপরে কিছু কাজ করা হয়েছে। যে থিমটা যে যৌথ প্রচেষ্টায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতেই পারি এরিস্টা ফার্মাকে যে এইরকম একটা জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। নিশ্চয়ই তারা এই যে এইসব জনসচেতনমূলক প্রোগ্রাম করতেছে, এটা দিয়েও কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি, এবং এটা দিয়ে তাদের যে অবদান এটা অনস্বীকার্য, এবং এটার জন্য আশা করি আমাদের দেশের মানুষ সচেতন হবে। এবং এই যে বললাম যে প্রায় মানে মোর দেন 60-70% পেশেন্ট ইন ডেঞ্জার অফ হাইপারটেনশন, যাদের আছে তাদেরকে সচেতন করা, তাদেরকে ট্রিটমেন্টে অ্যাডহেরেন্স করা, ট্রিটমেন্টে ধরে রাখা, সবগুলি সচেতনতার কাজ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই কন্টিনিউয়াস প্রসেস। অন্যান্য রোগের তো একটা টিকা দিলাম শেষ হয়ে গেল, কিন্তু এই হাইপারটেনশনের সাথে অ্যাডহেরেন্সটা কিন্তু শেষ হবে না। বলে যে এটা টিকা আছে, এটা টিকাটা হচ্ছে সচেতনতা, এবং এটা কতদিন ফ্রম বার্থ টু ডেথ। সিরাজুল স্যার, আপনার কাছে একটু জানবো যে ব্যক্তিগতভাবে যে সচেতন হওয়াটা সেটি আসলে কতটুকু এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়? উচ্চ রক্তচাপ একটা প্রথমে এটা মানুষ বুঝতে পারে না, কোনো সাইলেন্ট থাকে, কোনো সিমটম থাকে না, ন্যাচারালি তার মনে হয় যে তো কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এখন কিন্তু ওষুধ অনেক কম দামে পাওয়া যায়। সরকার একটা পাইলট প্রজেক্ট নিয়েছে, বাংলাদেশ সরকার বিভিন্ন হার্ট ফাউন্ডেশন থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ, জেলা হসপিটাল এবং থানায় উপজেলা হাসপাতালগুলোতে এই আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষ প্রজেক্টের মাধ্যমে। সেটা WHO-র সাথে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপর ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ, এইসব জায়গায় একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। সরকার থেকে ওষুধও দেয়, ওষুধ নিয়মিত খাচ্ছে কিনা সেটা ব্যবস্থা করার জন্য আমরা কম্পিউটারে এটা ফিডব্যাক হয়, অর্থাৎ একটা টার্গেট মতো কাজ চলছে কিনা আমাদের, এটা কাজ চলমান, এর ফলটা আমরা কিছুদিন পরেই পাবো। তবে জনগণকে সচেতন করার জন্য আমাদেরকে একটু আগে আমরা বলছিলাম যে উনি একা সচেতন হলে হবে না, বাসার লোকও সচেতন হতে হবে। যেমন ধরেন ওনার পরিবারের সদস্যরা জানেন যে উনি ভুলে গেলেন কেন ওষুধটা, এটা আমাদের হেল্প করতে হবে। আর পরিবারের সদস্য যারা রেসপন্সিবল যারা আছে, ওয়াইফ, স্পাউস, কিংবা ধরেন অন্যান্য ছেলে মেয়ে যারা একটু শিক্ষিত, তারা কিন্তু মনে রাখাতে পারেন আপনি ওষুধটা ভুলে গেছেন। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ইচ্ছাকৃত ভুলে, অনেক সময় এমনি ভুলে যায়। অনেকে মনে করে যে আমার তো প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, এখন আর দরকার নেই। এই যে ওষুধ বন্ধ করে দিলে আরও ক্ষতি। স্যার, অনেকে কিন্তু এটা করে থাকে যে ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরাই কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এটি আসলে তার স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে? আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা এরকম অনেক রোগী পাই। আমারই রোগী, উনি খুব ভালো রোগীর ওষুধ খাচ্ছেন, দেখা গেল উনি 6 মাস ওষুধই খান নাই, কেন? আমার প্রেশার নর্মাল ছিল, হঠাৎ করে স্ট্রোক নিয়ে চলে আসলো, কিংবা হার্ট ফেলিওর নিয়ে চলে আসলো, কিডনি ফেলিওর নিয়ে চলে আসলো। সেক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে। ডাক্তার সাহেব যদি সময় দেন, যদি একটু সময় দিয়ে কথা বলেন, তাহলে কিন্তু রোগী বুঝতে পারেন যে না, এই ওষুধটা খেতে হবে। আমরা যেমন করে সাধারণত অনেক রোগীর ভিড়ে আমরা হয়তো অনেক সময় তাড়াতাড়ি ওষুধ বলে দিলাম, খাবেন না, কিন্তু তারপরে কী করা লাগবে এটা আমরা বলি না। আমরা আত্মসমালোচনা করছি এখন, যে আমরা চিকিৎসকরা যদি রোগীর সাথে আর একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি, পরিবারবর্গকে সচেতন করতে পারি, এবং সাথে সাথে আমাদের সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অথবা আপনার স্কুলের টিচার, এবং ডাক্তার সাহেবরা তো করবেই, সমাজের বিভিন্ন আলোকিত অংশ যারা, তারাও যদি অংশগ্রহণ করে সেটা আরও ভালো হয়। সেভাবে আমাদের কাজ চলছে। মুখলিসুর স্যার, অনেকেই কিন্তু মনে করে যে এই যে আমার ব্লাড প্রেশারটা বাড়তি, সুতরাং বাড়তি থাকাটা খুব একটা আমার শরীরের জন্য ক্ষতিকর হবে না। এই বিষয়ে আপনার মতামত কি? রোগীটা প্রথম ডায়াগনোসিস হবে, ফার্স্ট টাইম রোগীটাকে আমরা একটা সচেতনামূলক কাউন্সেলিং করতে হবে। যেমন ব্লাড প্রেশার বাড়লে আমাদের কিন্তু প্রধান 4টা অঙ্গ কিন্তু টার্গেটেড হয়। একটা ব্রেন হয়, স্ট্রোক হতে পারে, একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে, একটা হার্টে ফেলিওর হতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, একটা কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এবং প্রত্যেকটা ডিজিজই একটা হিউজ বার্ডেন, ইকোনমিক বার্ডেন টু দ্য ফ্যামিলি, নেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল, হিউজ বার্ডেন। তো তারা যদি এগুলি সচেতন না হয়, কন্ট্রোল না করে, তাদেরকে যদি প্রথম আমরা সময় দিয়ে বলি যে আপনি এটা রেগুলার বেসিসে খাবেন, প্রেশারটা এত ইন্টারভেলে মাপাবেন, কন্ট্রোল হয় কিনা দেখবেন, নিয়মিত ফলো আপে আসবেন, এবং তারপরে আপনার এই 4টা অঙ্গ তাহলে বেঁচে যাবে। অথবা যদি আপনার 4টা অঙ্গ ফেল করে, এটা কিন্তু আপনার একদম অনেক বড় একটা, মানে আপনি ইকোনমিক এবং শারীরিক এবং ডিসেবিলিটি, অক্ষমতার মধ্যে পড়ে যাবেন, যেটা আপনি বহন করা হয়তো অনেক কষ্ট হতে পারে। এখন ওষুধটা বহন করা যতটা সহজ, তখন অতটা সহজ হয়তো হবে না। তো প্রথম ডায়াগনোসিস পেশেন্টকে আমরা একটা লিফলেট দিয়ে দিতে পারি, একটু সময় দিয়ে কাউন্সেলিং করতে পারি, তার ভয়াবহতা তাকে বলে দিতে পারি। আর ইন এডিশন স্যার যেমন বললো যে তার ফ্যামিলি মেম্বারদেরকেও একটু আগায় আসতে হবে। আর আমরা যেমন একটা ওই রুগীদেরকে শুধু যে বলে দিলাম, এটাকে তার বিশ্বাস করাতে হলে তাকে কিছু তথ্য দিতে হবে, এবং লেভেলতে রিপিটেশন দরকার। রিপিটেশনটা বাসায় গেল 1 মাস ভালো থাকলো, সে হয়তো ভুলে গেল আমাদের কথা। রিপিটেশন মিনস কি, আমাদের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেটা, এটার মধ্যে আমরা বিভিন্ন লেভেলে যদি ইনভলভ করি,
এবং আমাদের যেমন ফুড হ্যাবিট দরকার একটা, আচ্ছা। ওইটার ক্ষেত্রে তাকে সচেতন করলো, তাকে আমরা আমাদের মানে লাইফস্টাইলের ক্ষেত্রে সচেতন করলো, এক্সারসাইজের ক্ষেত্রে সচেতন করলো, তারপর তাকে আমাদের ড্রাগ রেগুলার খাওয়ার জন্য সচেতন করলো, এবং বিভিন্ন ধাপে ধাপে। এবং আমাদের ফুড ডিপার্টমেন্টেও কিন্তু আগাইতে হবে, আমাদের ফুড যে অ্যাডাল্টিফিকেশন মানে ভেজালটা যে এগুলি কমাইতে হবে। অ্যাজ ওয়েল কিন্তু হার্ট ডিজিজ, হাইপার টেনশন, অ্যামালগামেটেড সমস্ত জিনিসের মধ্যে যদি অ্যাকশন একত্রে কোঅর্ডিনেশন করা যায় তাহলে রুগীর জন্য ভালো হবে, এবং ইন দ্য লং টার্ম তার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা হয় দেরিতে হবে অথবা হবে না। স্যার, আমরা এই হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য আর কি কি বিষয় আমরা যদি মেনে চলি তাহলে আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো, সেই বিষয়গুলো আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা দেখছেন এরিস্টাগ্লেন ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণে। ডক্টর সিরাজুল স্যার, কখন আপনারা মনে করেন যে একজন রোগীর যখন হাইপার টেনশনটা ডায়াগনোসিস হবে, আপনারা কি সাথে সাথে ওষুধটা তাদেরকে প্রেসক্রাইব করেন নাকি কিছুদিন সময় দেন, লাইফস্টাইল মডিফিকেশনের কথা আপনারা প্রথমেই বলে থাকেন? যখন হাইপারটেনশন রোগ নির্ণয় হয় তখন কিন্তু সহজেই আমরা প্রথমেই ওষুধ দেই না, তবু আমরা হয়তো এরকম ওষুধ দেই রিল্যাক্স করার জন্য। যখন আমরা রোগী দেখি কিংবা সমাজের মধ্যে বিভিন্ন সমাজে স্ক্রিনিং করি তখনও আমাদের ব্লাড প্রেশার রোগ নির্ণয় হয়, কিন্তু সেটা একদম সাইলেন্ট ছিল। তাকে ভালো করে বোঝাতে হবে যে ওষুধও খেতে হবে, সাথে সাথে জটিলতা প্রতিরোধ করতে হবে। আর স্ক্রিনিংয়ের মধ্যে আরেকটা আছে যে আমরা সাধারণত রোগীরা আসেন হন্তদন্ত হয়ে, টাইম পাচ্ছেন না, আধা ঘন্টা ট্রাফিক জ্যাম পার হয়ে আসছেন, ওনার প্রেশার তখন বেশিই থাকবে। তখন আমরা বলি কিছু কিছু আইডিয়াল সিচুয়েশন আছে, সেই সবের মধ্যে তার ব্লাড প্রেশার দেখতে হবে। যেমন 10-15 মিনিট তাকে রেস্ট নিতে হবে। আর একটা হলে যে সিগারেট খায় অনেকে, চিন্তায় ছিলেন খুব সিগারেট খেলেন কিংবা হন্তদন্ত হয়ে ঢুকলেন, তখন তো ওনার ব্লাড প্রেশার বেশিই পাওয়া যাবে। কিন্তু রিল্যাক্স করলে তখন কিন্তু প্রেশার আবার কমে যাবে। ওষুধ ছাড়াই কিন্তু কমে, যেমন লাইফস্টাইল, আধুনিক যুগের যন্ত্রণা, তার মধ্যে কিন্তু লাইফস্টাইল ম্যানেজ করা মুশকিল। রুগী বলতে হবে যে আপনি পাতে লবণ খাবেন না, রান্নায় লবণ খাবেন কিন্তু পাতে খাবেন না। একজন মানুষের জন্য 5 গ্রাম লবণ আমরা বরাদ্দ করি। লবণ যদি খায় তার চেয়ে বেশি খায়, আমার দেখেছে আমাদের বিভিন্ন স্টাডি হয়েছে হার্ট ফাউন্ডেশন অন্যান্য জায়গায়, যে মানুষ কত লবণ খায়। অনেক লবণ খান, আমাদের যা প্রয়োজন 5 গ্রাম, 1 চামচ, ছোটো চামচ, 4 চামচের তার চেয়ে অনেক বেশি খান। আলগা লবণ থেকে খানি, এটা অভ্যাস হয়ে গেছে। হোল ফ্যামিলি ধরে তারা আলটিমেটলি হাইপারটেনশন রোগীতে পরিণত হন। তবে লবণ যে প্রয়োজন না তা না, লবণ ডায়রিয়া, ডিসেন্ট্রি হয়, যখন শকে থাকে, ব্লাড প্রেশার কমে যায়, তখন কিন্তু লবণ দরকার। কিন্তু বুঝতে হবে যে যখন হাইপারটেনশন থাকে তখন আমাদেরকে কেয়ারফুল হতে হবে যাতে খাবারের মধ্যে লবণটা কম থাকে। তারপরে খাবারের মধ্যে ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ জাঙ্ক ফুডের মধ্যে ফ্যাট থাকে, যত ফ্যাট জমা হয় আমাদের বডিতে তখনও কিন্তু হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। ওয়েট বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বাড়তে থাকে। অনেক সময় ডায়াবেটিস এসে যায়। ডায়াবেটিস আসলে কিন্তু ডায়াবেটিস না কন্ট্রোল করে শুধু প্রেশার কন্ট্রোল করা যাবে না, বোঝাতে হবে যে ডায়াবেটিসও কন্ট্রোল করতে হবে, প্রেশারও কন্ট্রোল করতে হবে। আর সারা সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট তাকে হাঁটতে হবে। ঘাম ঝরানো হাঁটা আর এক গ্রুপ, যারা কোনো অসুখ নাই উনি ঘাম ঝরানো হাঁটবেন। আর যাদের প্রেশারে আসে তারা কিন্তু এই প্রতি সপ্তাহে 145 মিনিট, খুব বেশি না, আচ্ছা, উনি হাঁটতে পারেন। ইচ্ছা করলে এই হাঁটাটা চালু রাখতে পারেন, প্র্যাকটিক্যাল। অনেকে ঘরেই অনেক সময় হাঁটেন, ট্রেডমিলে, অনেকে সাইকেল চালান, যেভাবেই হোক একটা এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে। আচ্ছা। সেটা স্ট্রলিং হতে পারে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক হতে পারে। কোন সময়টা হাঁটার জন্য সব থেকে বেস্ট? বিশেষ করে তাদেরকে বলা হয় যে অনেক সকালে হাঁটা ডিসকারেজ করছে, তাদের কথা হচ্ছে যে 8টার পরে বা বিকেলে বা যে কোনো সময় হাঁটার জন্য। ধন্যবাদ এটা আপনার আসলে প্রশ্নের কতটুকু জন্য। সায়েন্টিফিক? আমরা এই প্রশ্নের প্রায়ই সম্মুখীন হই, সকালে হাঁটবো না বিকালে হাঁটবো, এরকম একটা কথা। আমরা জানি বিভিন্ন স্টাডিতে কিন্তু সকালের দিকে স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়। জি, কারণ হলো সারা রাত থেকে আস্তে আস্তে প্রেশারটা বাড়তে থাকে, সকালের দিকে খুব বেশি বেড়ে যায়। সেজন্য যারা ভালো রোগী তাদেরও আমরা বলি না যে ঘুম থেকে ওইটাই হাঁটবেন, কারণ একজনের সকাল হয় 8টায়, একজনের সকাল হয় 4টে। এখন 4টের পরে যদি 1 ঘন্টা রিল্যাক্স করেন, তারপরে হাঁটতে যান, খুব ভালো। কিংবা ডায়াবেটিস যদি থাকে একটু খাবার খেয়ে যেতে হবে এবং সাবধানে থাকতে হবে যে উনি একা একা হাঁটতে পড়ে না যান কিংবা মাথা ঘুরে না যান। এটা আমাদেরকে বোঝাতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়াবেন না কিংবা হাঁটবেন না। অনেকের সকাল যেহেতু 4টের সময় উঠলো, তাকে একটু টাইম দিতে হবে। সকালবেলার প্রাত্যহিক কার্যক্রম শেষ করে রিল্যাক্সলি উনি হাঁটবেন কিংবা এক্সারসাইজ করবেন। আর ইভিনিংয়েও করা যায়, সারা রাত্রেও করা যায়। আমি বিদেশে দেখেছি রাত্রেও মানুষ দৌড়াচ্ছে, কারণ ওই টাইমে কোনো অসুবিধা হয় না। আচ্ছা। কিন্তু সকালবেলার টাইমটা আমরা যেহেতু ভোরে কেউ 7টার সময় উঠলো, 8টায় উঠলো, তখনই হাঁটা আরম্ভ করলো, তাহলে হবে না। আচ্ছা। যে 4টের সময় উঠলো, 1 ঘন্টা টাইম দিল,
তারপর রিল্যাক্স করলো, তারপর হাঁটলে, এটা প্রয়োজন। বুঝতে হবে যে কেন হাঁটে না, হাঁটলে ওই সময় স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেড়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে যে সকালটা কত জানতে হবে, আচ্ছা 1-1.5 ঘন্টা পরে আমাদেরকে এক্সারসাইজে যেতে হবে। মুখলিসুর স্যার, জানতে চাই যে বর্তমান ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যে হাইপারটেনশন হবার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে কি কি বিশেষ কারণ রয়েছে? তো এটার কারণগুলির মধ্যে তো অনেকগুলি, যে আগের কারণ ছিল তো এগুলি আছে, যে আমরা একটু সেডেন্টারি লাইফস্টাইলে একটু হয়ে যাচ্ছি, আমরা খাবারের দিকে একটু অনিয়ম হয়ে যাচ্ছে, আমাদের জাঙ্ক ফুডের দিকে নেশা বাড়তেছে, বডি ওয়েট বেড়ে যাচ্ছে, আমাদের কিছু আসক্তি বাড়তেছে বিভিন্ন জিনিসের প্রতি। ইন এডিশন অ্যাংজাইটি, আমাদের কিন্তু কারো সময় নাই, আমরা পড়ার সময় পাই না, গোসল করার সময় পাই না, এক্সারসাইজের সময় পাই না, চাকরিতেও সময় পাই না, এবং আমাদের কিছু এক্সপেকটেশন লেভেল বেড়ে যাচ্ছে যে আমাদের এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এই যে আমাদের একটা স্ট্রেস, স্ট্রেসটা কিন্তু আমাদের বডিতে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ করে, যেটা রক্তনালীকে চিকন করে দেয়, এবং এটা যদি খুব ক্রনিক থাকে তাহলে কিন্তু হাইপার টেনশনটা পার্মানেন্ট হয়ে যায়। এই জন্য ইয়ং পেশেন্টদের আমাদের একটা স্ট্রেস একটা অন্যতম কারণ। তাছাড়া আমাদের লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং আমরা বিভিন্ন ইলেকট্রনিকের প্রতি আমরা আসক্তি হয়ে আমাদের জেনারেশন কিন্তু ভার্চুয়াল খেলাধুলা বেশি পছন্দ করতেছে, এবং এইটাও একটা কারণ। ফুড, যে জাঙ্ক ফুড যেগুলি আছে এগুলি তো আসক্তি হয়ে যাচ্ছে। এই জন্য ইয়ংদের উপরে প্রায় এবং ওবেস হয়ে যাচ্ছে, তারা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট পেশেন্ট অল্প বয়সে ওবেস হয়ে যাচ্ছে, এবং তাদের যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে তারা আর্লি এজে হাইপার টেনশন নিয়ে আসতেছে। এই জন্য এইদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। ইয়াংদের মধ্যে উচ্চ রক্তচাপ ব্যাপারে আমরা একটা সমীক্ষা চালিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বছর আগে। তা দেখতাম যে 12%, তখনকার দিনে 12% হাইপারটেনসিভ ছিল। সেটি স্যার কত বছর আগে ছিল? 15-20 বছর আগে। কিন্তু আরেকটা মজার ব্যাপার হলো, যেদিন হোস্টেলগুলোতে বোম ফুটতো কিংবা একটা গোলমাল হতো, ওই দিন বেশি প্রেশার হতো। তাহলে ইয়াংদের মধ্যে ওই স্ট্রেসও কাজ করে, এটা আমরা প্রমাণ করেছি। আমরা রিসেন্টলি কোনো কাজ করি নাই, কিন্তু আমরা যেমন দেখেছি আমাদের প্র্যাকটিস জীবনে, যে প্রথমে ছিল 4% থেকে 10%, তারপরে পেলাম 12%, তারপরে পেলাম 24%, এখন আমরা WHO স্টাডি করেছি 28%, প্রায় 30%ই বলা যায়। আরেকটা ব্যাপার আছে, যত বয়স বাড়বে তখন কিন্তু ফিজিওলজিক্যালি প্রেশার বাড়ে, ওতে সেই থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে ওনার বয়স বাড়ছে, ওনার ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আছে, ওনাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিয়েই কন্ট্রোল করতে পারি। তারপরে আছে ওষুধ, তারপরে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই যে আপনি বললেন যে 28% পর্যন্ত চলে আসছে রেশিওর দিক থেকে, সেইটাকে আমরা কিভাবে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, সেটা শহর কেন্দ্রিক এবং গ্রামাঞ্চলে কী কী অ্যাক্টিভিটিস আমরা রাখতে পারি, সেই বিষয়গুলো আপনাদের দুজনের কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সিরাজুল স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাইবো, বাংলাদেশের প্রেক্ষাপটে এই হাইপারটেনশন নিয়ন্ত্রণের জন্য প্রধান চ্যালেঞ্জগুলো আসলে কী কী? একটা তো নিয়মিত ওষুধ খাওয়া একটা বড় চ্যালেঞ্জ। আমাদের কাছে প্রশ্ন ছিল যে অনেক দাম, কিন্তু বাংলাদেশের যে মার্কেটে আমরা অনেক কম দামে ব্লাড প্রেশারের ওষুধ পাই, এবং সরকার থেকেও ফ্রি দেয়। আমি যেসব প্রজেক্টের কথা বললাম আপনাকে, থানা লেভেলে, গ্রাম লেভেলে ফ্রি দেওয়া হয়। তো ফ্রি দেওয়া হয়, তারপরেও দেখা গেছে আমাদের দেশে না, ইংল্যান্ডে একটা স্টাডি হয়েছিল অনেক আগে, যে ফ্রি ওষুধ পাচ্ছে অফিস থেকে, হসপিটাল থেকে পায়, ফ্রি পায়, তারপরেও তাদের ছিল 12.5% কন্ট্রোল। এখন আমরা খুব বেশি পরীক্ষায় পাস করতে পারিনি, হয়তো দেখা যাচ্ছে যে আমরা হয়তো 30%-এর বেশি যাইনি এখনো, মানে এখনও ফেল মার্কে আছি। তা দেখা যাচ্ছে যে আমাদের এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। ওষুধ পাওয়া যায়, লাইফস্টাইল তো করতেই হবে, লবণ কম খেতে হবে। লবণও বেশি খেলাম, আবার বললাম যে প্রেশার কন্ট্রোল নাই, এটা তো হলো না। লবণও কম খেতে হবে, আবার ফিজিক্যাল এক্সারসাইজ চালাতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। এই নিয়মটা তো কেউ বলে দেবে না, এটা টাকাও লাগে না। অনেক কম দামে ওষুধ নিয়ম মতো যদি খাওয়া যায়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ কন্ট্রোলে। স্যার, এই জায়গাটা আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, এমন অনেক পেশেন্টরা কিন্তু রয়েছে যে রেগুলার তারা হাইপারটেনশনের জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু স্মোকিংটাও করছে। তাদের একটা ধারণা, আমি তো ওষুধ খাচ্ছি সুতরাং আমার প্রেশার কন্ট্রোলে থাকবে। এটা একটা প্রমাণ যে যেসব অভ্যাস থাকে, লবণ বেশি খাওয়া, এক্সারসাইজ, স্মোকিং করা, কিংবা ঘুমের ব্যাপারে খুব প্রশ্ন আসছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন আগের চেয়ে কম ঘুমায়, 12টার সময় 4টায় ওঠে, 4:30টায় ওঠে, তাহলে কম ঘুমাও। ল্যাক অফ স্লিপও একটা কারণ হাইপারটেনশন বাড়ার জন্য। আরেকটা আছে ভিটামিন ডি অভাব থাকলেও কিন্তু হাইপারটেনশন হয়। আরেকটা আছে ইমিগ্রেশন বলি আমরা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সেটেল করলো, নতুন সেটলার যারা, তাদের প্রেশারটা বেশি থাকে। সাউন্ড পলিউশন, একটা সমীক্ষা দেখা গেছে ইংল্যান্ডে হিথ্রো এয়ারপোর্টের শব্দটা কতখানি ক্ষতি করে। হিথ্রো এয়ারপোর্টের আশেপাশে যেসব মানুষ থাকেন তাদের কিন্তু ব্লাড প্রেশারটা একটু বেশি। আমরা মুখলিসুর স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রাইমারি হেলথ কেয়ার আমরা কিভাবে আসলে কাজ করতে পারলে এই হাইপারটেনশন রোগীদের সংখ্যাটা আমরা কমাতে পারবো? যেহেতু এটা সাইলেন্ট কিলার, এটা যদি কোনো সরাসরি সিমটম কম করে, অর্ধেকের বেশি রোগী হচ্ছে
আনডায়াগনোসড। জি। তো এই আনডায়াগনোসিসের জন্য আমাদের প্রাইমারি হেলথ কেয়ার তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদের আন্ডারে আবার কিছু কমিউনিটি লেভেলে কিছু ট্রেনার সৃষ্টি করতে হবে যারা স্কিলফুলি প্রেশারটা স্ক্রিনিং করতে পারবে। আচ্ছা। এই স্ক্রিনিং করতে পারলে আমাদের কিন্তু যে সমাজে যে আনডায়াগনোজ যে পার্টটা এটা উপরে উঠে আসবে, সারফেস আসবে, তখন আমাদের ট্রিটমেন্ট তাদের দিতে হবে। কিন্তু এটার জন্য আমাদের গভর্নমেন্টও সচেতন, ডাক্তাররাও সচেতন। এটার জন্য এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজ, এটা কিন্তু একটা ক্রনিক ইম্পর্টেন্ট নন কমিউনিকেবল ডিজিজ। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার আমরা যতটুকু জানি অনেকে জানেই না যে এনসিডি কর্নার একটা রয়েছে। আমাদের একদম থানা লেভেলে এনসিডি কর্নার আছে, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার। ওখান থেকে আমাদের গভর্নমেন্ট 2টা ড্রাগ অ্যামলোডিপিন এবং লোসার্টান পটাশিয়াম ফ্রি দিচ্ছে এবং রোগীদেরকে মনিটর করতেছে। এবং এই যে স্ক্রিনিং প্রোগ্রাম যেটা বললাম যে আমাদের আনডায়াগনোজ পার্ক ওঠানোর জন্য ওরা একটা ভলান্টিয়ার এবং নন ভলান্টিয়ার অর্গানাইজেশনকে ট্রেনিং দিচ্ছে এবং কিছু কিছু ইলেকট্রনিক ডিভাইস, ব্লাড প্রেশার মাপার মেশিন এদেরকে রিকগনিশন করে তাদেরকে দিয়ে দিচ্ছে। তারা একদম মানে প্রান্তিক লেভেলে ব্লাড প্রেশার মেপে স্ক্রিন আউট করে হাইপারটেনশন ডায়াগনোসিসের চেষ্টা করতেছে। এই জন্য এটা কিন্তু অ্যাক্টিভিটি চলমান এবং আশা করি লোকজন যদি সচেতন হয় এটার মধ্যে অ্যাডারেন্স হবে। এবং আমাদের যে এই যে বললাম যে আমাদের যে একদম এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই হাইপারটেনশন রিলেটেড যে কমপ্লিকেশন হবে এগুলি যদি সচেতন করা যায় রোগীদেরকে, এবং আমাদের যে প্রোগ্রামটা আমরা নিয়ে গেছি এনসিডি কর্নার থানা লেভেলে, আরও প্রান্তে স্ক্রিন আউট করার জন্য যে ব্লাড প্রেশার মাপার প্রজেক্ট, এগুলি সবগুলি যদি করা যেতে পারে আমার মনে হয় যে এই জিনিসটা রিভিল আরও বেশি ডায়াগনোসিস হবে এবং রোগীরা সচেতন হবে, এটার মধ্যে সংযুক্ত থাকতে পারবে। এবং এইভাবে আমরা মনে হয় যদি আরও কয়েক বছর চালাতে পারি। স্যার যেমন 12 বছর আগে স্যারের প্রস্তাব ছিল এনসিডি কর্নার খোলা, এখন এটা অলরেডি হয়ে গেছে এবং 2টা ওষুধ ফ্রি দিচ্ছে। আশা করি আরও ডায়াগনোসিস এবং কমপ্লিকেশনগুলি ধরার জন্য ইনভেস্টিগেশনও যদি ফ্রি করা যায় আশা করি এটা কন্ট্রোল হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ, এবং আরও বাড়বে। একদম উন্নত দেশেও যেহেতু অনেক কঠিন, আমাদেরও কঠিন হবে, কিন্তু আশা করি এই লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সেবার মানটা আমরা আরো বাড়াতে পারবো। আমরা অনুষ্ঠানের একেবারে স্যার শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং হাইপারটেনশন দিবস উপলক্ষে যে পরামর্শগুলো দিয়েছেন যে কি কি বিষয়গুলো আমরা মেনটেন করতে পারলে সুস্থ থাকতে পারবো এবং আমাদের যে উচ্চ রক্তচাপ সেটিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। একই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরিস্টো ফার্মাকে যে এত চমৎকারভাবে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দর্শকদের ধন্যবাদ, এবং এরিস্টো ফার্মা যে অর্গানাইজ করেছেন তাদের ধন্যবাদ। আমিও আপনার এনটিভিকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শক আপনাদেরকে, এনটিভিকে এবং এরিস্টো ফার্মা যারা সচেতনমূলক অংশ সবসময় করে থাকে তাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরিটেকেল এন্ড ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণে। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।